তো এইবার আসা হচ্ছে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। আমরা এখন দ্রাব্যতার উপর কয়েকটা নিয়ামক আছে সেগুলোর বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে দেখো, দ্রাব্যতার উপর টোটাল 4টা নিয়ামক কাজ করে, বুঝছো? নিয়ামকগুলো কি কি? তাপমাত্রা, দ্রাবকের প্রকৃতি, ধ্রুবের প্রকৃতি, চাপের প্রভাব। এই 4 রকমের 4টা নিয়ামকের উপর দ্রাব্যতা নির্ভর করে, বুঝছো? 4টা নিয়ামকের উপর দ্রাব্যতা নির্ভর করে, কিন্তু আমরা ধাপে ধাপে 4টা প্রভাব সম্পর্কে জানবো। তাহলে প্রথমেই আসা হচ্ছে তাপমাত্রার প্রভাব, ঠিক আছে? আচ্ছা, বিক্রিয়া সাধারণত তাপমাত্রা আর উপর দুইভাবে নির্ভর করে, বুঝছো? মানে 2 ধরনের বিক্রিয়া ঘটে তাপমাত্রার উপর নির্ভর করে। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, বুঝছো? তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য দ্রাব্যটা একরকম হয়, তাপহারী বিক্রিয়ার জন্য দ্রাব্যটা একরকম হয়। এই জন্য আমরা দুইটা কলামে দ্রাব্যতার প্রভাবটা শিখবো। প্রথমে আসা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এক, তাপোৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার সাধারণত দ্রবণ তাপ যে আছে, অর্থাৎ ডেল এইচ, দ্রবণ তাপ ডেল এইচ নেগেটিভ হয়, বুঝছো? তাপ উৎপাদী বিক্রিয়ায় দ্রবণ তাপ ডেল এইচ নেগেটিভ হয়। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতা হচ্ছে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে বৃদ্ধি পায়, বুঝবার? তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ অর্থাৎ এস সমানুপাতিক 1/T, বুঝছো? তার মানে যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করানো হয় তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পাবে, আবার তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে 2, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দ্রবণ তাপ হচ্ছে পজিটিভ, বুঝছো? দ্রবণ তাপ ডেল এইচ ইকুয়ালস টু পজিটিভ। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার দ্রাব্যতা তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে তাহলে দ্রাব্যতা বাড়ে, আর তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ এর সমানুপাতিক টি হবে, বুঝছো? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি এর সমানুপাতিক 1/T, মানে দ্রাব্যতা তাপমাত্রা ব্যস্তানুপাতিক। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এর সমানুপাতিক টি, অর্থাৎ দ্রাব্যতা তাপমাত্রার সমানুপাতিক, বুঝছো? এক্ষেত্রে তোমার টি বাড়লে দ্রাব্যতা বাড়বে, আবার টি কমলে দ্রাব্যতা কমবে, বুঝছো? টি বাড়লে দ্রাব্যতা হবে, আবার টি কমলে দ্রাব্যতা কমবে। এই হলো তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে মেইন কনসেপ্ট। আমাদের এই কনসেপ্টের পাশাপাশি লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা দেখো, আমরা যদি এটা একটা লেখচিত্র দিলাম, ওয়াই অক্ষ বরাবর আমরা দিলাম দ্রাব্যতা, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা, বুঝছো? ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা। তাহলে আমি কি বলছি, যে যদি তাপমাত্রা কমে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাহলে লেখচিত্র হবে হচ্ছে তোমার অনেকটা এ টাইপ। ধরো এটা এ, এটা বি, অর্থাৎ তুমি দ্রাব্যতা যত তাপমাত্রা যত বৃদ্ধি পাবে দ্রাব্যতা তত কমবে। যেমন ধরো 0-তে দ্রাব্যতা ছিল হচ্ছে এখানে, আবার ধরো T1-এ দ্রাব্যতা তাপমাত্রা কিন্তু বাড়তেছে, T1 এর ক্ষেত্রে দ্রাব্যতা কিন্তু এখানে, ঠিক আছে? T2 এর ক্ষেত্রে দ্রাব্যতা কিন্তু হচ্ছে এই যে এখানে। তার মানে কি, দেখো তাপমাত্রা যত বাড়াচ্ছি দ্রাব্যতা তত কমতেছে। এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই বরাবর যদি আমি দ্রাব্যতা ধরি আর এই বরাবর তাপমাত্রা ধরি, তাহলে হচ্ছে এরকম। ধরো এটা এ, এটা বি, বুঝছো? বা এ ড্যাশ আর বি ড্যাশ, ঠিক আছে? দেখো যখন 0 ছিল, তাপমাত্রা যখন 0 ছিল, তখন এইটার দ্রাব্যতা হচ্ছে এখানে, ঠিক আছে? তাপমাত্রা যখন T1, তখন দেখো দ্রাব্যতা হচ্ছে যে এখানে, এখানে। আর তাপমাত্রা যখন T2, তখন হচ্ছে দ্রাব্যতা দেখো এই যে এখানে, এখানে হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে? তার মানে কি, তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের দ্রাব্যতা বাড়তেছে। এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ হচ্ছে এইটা, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ হচ্ছে এইটা, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের এখন ধরো এক জায়গায় রাখবো, এক জায়গায় রাখার ক্ষেত্রে আমরা কি কি লিখছি, এই বরাবর দিছে হচ্ছে দ্রব্যতা, তাই না, আর হচ্ছে এই বরাবর দিছে হচ্ছে মাত্রা। ধরো একটা লবণ হচ্ছে তোমার এই বরাবর আসতেছে, একটা লবণ হচ্ছে তোমার এই বরাবর আসতেছে, একটা লবণ হচ্ছে তোমার এই বরাবর আসতেছে, একটা হচ্ছে এই বরাবর, বুঝছো? যেমন ধরো, তাহলে বলো তো রেড কালার যেগুলা, এগুলো কি? অবশ্যই তাপহারী বিক্রিয়া, তাই না, কারণ তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রব্যতা বাড়তেছে। তাপমাত্রা বাড়তেছে। আবার আম, তোমার এই ভায়োলেট কালার বা বেগুনি কালার যেগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রব্যতা কমতেছে। ঠিক আছে, কমতেছে। এখন কিছু লবণ আছে যারা কিরকম হয়, ধরো সেই ক্ষেত্রে তোমার ওই কিছু লবণের ক্ষেত্রে ধরো এই বরাবর তাপমাত্রার সাথে দ্রব্যতা বাড়ে, বুঝছো? ভাড়া পাখি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর সেটা আর বাড়ে না, সেখানে আর দ্রব্যতা বাড়ে, তখন দ্রব্যতা আরো কমে, বুঝছো? তার মানে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে দ্রব্যতা, সেখান থেকে তোমার দ্রব্যতা তাপমাত্রা বাড়ার সাথে দ্রব্যতা বাড়ে, বুঝছো? তারপর একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর তাপমাত্রা দ্রব্যতা না বেড়ে দ্রব্যতা ক্রমান্বয়ে কমতে থাকে, বুঝছো? এই এরকম একটা লবণ হচ্ছে তোমার সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট 10 অণু পানি বা গ্লোবাল লবণ, এটাকে বলা হচ্ছে গ্লোবাল লবণ, বুঝছো? এই লবণের ক্ষেত্রে তোমার কাহিনীটা কি ঘটে, যে প্রথমে তোমার আহ প্রথমে হচ্ছে তোমার তাপহারী বিক্রিয়া ঘটে, বুঝছো? তাপহারী বিক্রিয়া ঘটা মানে কি, তোমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রব্যতা বাড়ে, প্রথমে তাপহারী বিক্রিয়া ঘটে। তারপর যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছায়, তখন সেটা আর তাপহারী না হয়, তখন সেটা রিভার্স করে তাপ উৎপাদিতে যায়, বুঝছো? তাপ উৎপাদী বিক্রিয়াতে গেলে তখন কি হয়, যে তখন তোমার তাপমাত্রা বাড়ার সাথে দ্রব্যতা কমে, বুঝছো? আর যে তাপমাত্রায় রিভার্সটা হয়, অর্থাৎ যে তাপমাত্রায় গিয়ে তোমার দ্রব্যটা কমা শুরু করে, এটা হচ্ছে তোমার পরিবৃত্ত তাপমাত্রা। পরিবৃত্ত তাপমাত্রা, যেটা গ্লোবাল লবণের ক্ষেত্রে হচ্ছে সম্ভবত 32.4 ডিগ্রি সেলসিয়াস। গ্লোবাল লবণের ক্ষেত্রে 32.4 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? তার মানে কি, গ্লোবাল লবণের পরিবৃত্ত তাপমাত্রা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আর গ্লোবাল লবণের সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। এই হলো আমাদের তাপমাত্রার উপর দ্রব্যতার প্রভাব, বুঝছো? কনসেপ্ট কি, মেইন কনসেপ্ট কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী তাপ উৎপাদী ক্ষেত্রে এর সমানুপাতিক 1/T, অর্থাৎ তাপমাত্রা বাড়লে দ্রব্যতা বাড়ে। আবার তাপহারী ক্ষেত্রে এর সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে দ্রব্যতা বাড়বে, বুঝছো? এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট এখানে। এই দুইটা জিনিস যদি আমরা জানি, তাহলে আমরা দ্রব্যতার উপর তাপমাত্রার প্রভাব ইজিলি ব্যাখ্যা করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে একটা প্রশ্ন, যে গ্লোবাল লবণ, আচ্ছা এখানে গ্লোবাল লবণের দ্রব্যতার উপর তাপমাত্রার প্রভাব, এই আমাদের একটা প্রশ্ন, এটা খ নাম্বার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বা অনেক ক্ষেত্রে গ নাম্বার আসতে পারে। আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে দেবো? এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের ওই পরিবৃত্ত তাপমাত্রা যে বিষয়টা, ওইটাই আসবে। অর্থাৎ এখানে তুমি এভাবে লিখবা, প্রথমে গ্লোবাল লবণের সংকেতটা লিখবা, সেটা হচ্ছে সোডিয়াম সালফেট 10 অণু পানি। গ্লোবাল লবণের সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট 10 অণু পানি। একটি পানিযুক্ত লবণ, এটা একটা পানিযুক্ত লবণ, বুঝছো? এই যে পানি ক্যালাস আছে না, এই জন্য পানিযুক্ত লবণ। আচ্ছা, এই লবণের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত, একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই লবণের দ্রব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। তাপমাত্রা মাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে গেলে ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে গেলে তখন লবণটি তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রব্যতা বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়। দ্রব্যতা বৃদ্ধি না পেয়ে
হ্রাস পায়। বোঝা গেছে? একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই লবণের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, কিন্তু ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে গেলে তখন লবণটির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়। অর্থাৎ লবণটির প্রথম অংশে তাপ হারি বিক্রিয়া ঘটলেও দ্বিতীয় অংশে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে দেখেই তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায়। এইটুকু লিখলেই এনাফ। সাথে লিখতে পারো যে তাপমাত্রায় লবণটি তাপ উৎপাদী বিক্রিয়ায় পরিণত হয়, অর্থাৎ যে তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা হ্রাস পাওয়া শুরু করে সেই তাপমাত্রাকে বলা হচ্ছে পরিবৃত্ত তাপমাত্রা। কি তাপমাত্রা? পরিবৃত্ত তাপমাত্রা। এইটুকু লিখলেই এনাফ। এই প্রশ্নটা এইটুকু লিখলেই এনাফ। প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রশ্ন কি বলছে? গ্লোবাল লবণের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, তাই না? প্রথমে আমরা গ্লোবাল লবণের সংকেত লিখবো। কি যে গ্লোবাল লবণের সংকেত হলো সোডিয়াম সালফেট দর্শন পানি, যা একটি পানিযুক্ত লবণ, বুঝছো? একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই লবণের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ তাপহারী বিক্রিয়া ঘটে, এবং ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে গেলে তখন লবণটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়। যে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা হ্রাস পেতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হচ্ছে পরিবৃত্ত তাপমাত্রা। অর্থাৎ এই লবণের ক্ষেত্রে প্রথম অংশে তাপহারী বিক্রিয়া ঘটলেও দ্বিতীয় অংশে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে, এই জন্য দ্রাব্যতা হ্রাস পেতে শুরু করে। এটুকু লিখলে এনাফ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। বুঝছো? দ্রাবকের প্রকৃতি কি? দ্রব, তুমি যে দ্রবগুলো দিবা সেগুলো এক এক ধরনের দ্রবর ক্ষেত্রে এক এক রকমের দ্রাবক লাগে, বুঝছো? এখানে একটা নীতি আছে, সেটা হচ্ছে লাইক ডিজলভ লাইক নীতি। কি নীতি? লাইক ডিজলভ লাইক নীতি। লাইক ডিজলভ লাইক নীতি, এই নীতি অনুযায়ী পোলার যৌগ বা ধরো পোলার দ্রবগুলো পোলার দ্রাবকে এবং অপোলার দ্রবগুলো অপোলার দ্রাবকে অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এটা হচ্ছে লাইক ডিজলভ নীতি, বুঝছো? অর্থাৎ পোলার দ্রবগুলো পোলার দ্রাবকে আর অপোলার দ্রবগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এর মানে কি? ধরো পোলার দ্রবগুলো কি? পোলার দ্রব মানে কি? ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত থাকে, তাই না? যেমন ধরো চিনি বা সোডিয়াম ক্লোরাইড একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত আছে, ঠিক আছে? আবার ধরো পানি কি? একটা পোলার দ্রাবক, এর পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত আছে, অর্থাৎ আংশিক নেগেটিভ আর আংশিক পজিটিভ প্রান্ত আছে, ঠিক আছে? এই ক্ষেত্রে এই দেখো পজিটিভ নেগেটিভ যুক্ত যখন কোনো দ্রবীভূত করতে চাইবা তখন পজিটিভ নেগেটিভ যুক্ত একটা দ্রাবকই লাগবে। বোঝা গেছে? এই জন্য বলা হয়েছে যে পোলার দ্রবগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আবার ধরো অপোলার দ্রব, বেনজিন বেনজিন এটা কিন্তু একটা অপোলার দ্রব। এই জন্য তুমি কিন্তু বেনজিন কিন্তু পানিটা দ্রবীভূত করতে পারবে না। এই জন্য এই বেনজিনটাকে দ্রবীভূত করার জন্য একটা অপোলার দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড এটা ইউজ করা হয়, বুঝছো? এই জন্য হচ্ছে তোমার পোলার দ্রবগুলো পোলার দ্রাবকে আর অপোলার দ্রবগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এটা হচ্ছে লাইক ডিজলভ লাইক নীতি। এটাই হচ্ছে দ্রাবকের প্রকৃতি, বুঝছো? তোমার যে দ্রাবকের প্রকৃতি যদি ভিন্ন হয় তাহলে ওই দ্রাবকের সাথে নির্ভর করে দ্রব দ্রবীভূত হবে কিনা। যেমন তুমি কার্বন টেট্রাক্লোরাইডে যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে চাও তাহলে কিন্তু দ্রবীভূত হবে না, কারণ কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে অপোলার দ্রাবক আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পোলার, এই জন্য দ্রবীভূত হবে না। আবার পানির ভিতরে যদি তুমি বেনজিন বা টলুইন দিতে চাও দ্রবীভূত করতে চাও সেক্ষেত্রে কিন্তু দ্রবীভূত হবে না, কারণ পানি হচ্ছে পোলার দ্রাবক আর বেনজিন বা টলুইন হচ্ছে অপোলার। বুঝতে পারছো? এটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। এবার হচ্ছে দ্রবের প্রকৃতি কি? এটা হচ্ছে ধরো নির্দিষ্ট তাপমাত্রায় লিখে দিই, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে, অর্থাৎ দ্রাবক নির্দিষ্ট, কারণ দ্রাবক ভিন্ন হলে তো দ্রব ভিন্ন হয়। নির্দিষ্ট দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রবের
দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ তাপমাত্রা নির্দিষ্ট আর যে দ্রাবক নির্দিষ্ট হলেই যে সকল দ্রবের দ্রাব্যতা একই রকম হয় এমনটা কথা না। তাপমাত্রা যদি যদি তোমার ফিক্স থাকে, দ্রাবকও যদি ফিক্স থাকে, তাও দ্রবের উপর নির্ভর করে দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। যেমন ধরো পানিতে 25°C তাপমাত্রায় পানিতে তোমার তিনটা ভিন্ন ভিন্ন দ্রব ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে চিনি C6 সরি একটা হচ্ছে চিনি C12H22O11, আরেকটা হচ্ছে গ্লুকোজ C6H12O6। তিনটা ভিন্ন ভিন্ন দ্রব দ্রবীভূত করা হয়েছে পানিতে, সবগুলো কিন্তু পোলার, বুঝছো, এই জন্য পানিতে দ্রবীভূত। আচ্ছা, এই ক্ষেত্রে দেখবা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ভিন্ন রকম, চিনির দ্রাব্যতা ভিন্ন রকম, গ্লুকোজের দ্রাব্যতা ভিন্ন রকম। সাপোজ ধরো এটা হচ্ছে তোমার 36 গ্রাম, এটা ধরো হচ্ছে তোমার 20 গ্রাম, এটা হচ্ছে তোমার 40 গ্রাম। আমি না সাপোজ বলছি, এখানে যে তোমার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যে 36 গ্রাম বা চিনির দ্রাব্যতা 20 গ্রাম এমন কোনো কথা না। আমি সাপোজ বলছি যে এরকম ভিন্ন ভিন্ন হবে, বুঝছো। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা একরকম হবে, চিনির দ্রাব্যতা একরকম হবে, গ্লুকোজের দ্রাব্যতা একরকম হবে। এই জন্য নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রব্যের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। ভাই কথা হচ্ছে যে কেন ভিন্ন ভিন্ন হয়? আমরা দ্রাবকের ক্ষেত্রে তো দেখলাম যে পোলার মানে প্লাস মাইনাস মাইনাসের কারণে তোমার পোলার যৌগগুলো পোলার দ্রাবকে আর অপোলার যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু আমি দ্রাবক ঠিক রাখতেছি, তাপমাত্রা ঠিক রাখতেছি, তাহলে দ্রবের ভিন্নতার কারণে দ্রাব্যতা কেন ভিন্ন ভিন্ন হয়? এর মেইন কারণ হচ্ছে এক, দ্রবের অভ্যন্তরীণ গঠন। একটা হতে পারে দ্রবের অভ্যন্তরীণ গঠন বা বলতে পারে ক্যালাস গঠন। আরেকটা বলতে পারছো দ্রবের ত্রিমাত্রিক বিন্যাস। তাপমাত্রা নির্দিষ্ট করলাম, দ্রাবক নির্দিষ্ট করলাম, কিন্তু সকল দ্রবেরই তো অভ্যন্তরীণ গঠন একই রকম না, বা সকল দ্রবের তো ত্রিমাত্রিক বিন্যাস একই রকম না। যেহেতু অভ্যন্তরীণ গঠন ভিন্ন ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন ভিন্ন, এই জন্য তারা ভিন্ন ভিন্ন মাত্রায় দ্রবীভূত হয়। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। এটা হচ্ছে দ্রবের প্রকৃতি, যে দ্রবের প্রকৃতি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের চাপের প্রভাব। এটা হচ্ছে লাস্ট, চাপের প্রভাব। চাপের প্রভাবটা মেইনলি মাথায় রাখবা যে এটা মেইনলি হচ্ছে কঠিন বা তরলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। কঠিন বা তরলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ কঠিন বা তরলের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। অর্থাৎ যেহেতু কঠিন আর তরলের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, তার মানে এটি শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অর্থাৎ দ্রাব্যতার উপর চাপের প্রভাব যেটা আছে এটা কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ কঠিন বা তরলের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। এজন্য চাপের উপর নির্ভর করে কঠিন বা তরল কোনো দ্রবের দ্রাব্যতা ভিন্ন হয় না। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের উপর ডিপেন্ড করে দ্রাব্যতা ভিন্ন হয়। বুঝতে পারছো? এই ক্ষেত্রে তোমার একটা হেনরির সূত্র আছে, একটা সূত্রটা হচ্ছে হেনরির সূত্র নামে পরিচিত, চাপের প্রভাবের উপর ডিপেন্ড করে। এই ক্ষেত্রে হেনরির সূত্র সূত্রটা হলো স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির থাকতে হবে, স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। প্রযুক্ত চাপের স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা এর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটা হচ্ছে হেনরির সূত্র। বুঝতে পারছো? স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা, মাথায় রেখো তাপমাত্রা কিন্তু স্থির থাকতে হবে, স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা এর প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ
এর সমানুপাতিক পি। মানে চাপ বাড়লে, যদি চাপ বাড়ে দ্রাব্যতা বাড়বে, বুঝছো? চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে, আবার চাপ কমলে দ্রাব্যতা কমবে। এটা হচ্ছে সমানুপাতিক। স্থির তাপমাত্রায় কোনো গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। এখানে লিখে নাও টি স্থির। ম্যাথমেটিক্যালি যখন এটা তুমি ব্যাখ্যা করতে যাবে তখন এটা লিখতে হবে এর সমানুপাতিক পি, টি স্থির। তাহলে হেনরির সূত্র আমরা কি পেলাম? এর সমানুপাতিক পি, যেখানে টি স্থির, তাই না? আচ্ছা, বা এস ইকুয়ালস টু সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি, হচ্ছে কেপি। ঠিক আছে, কে এটা কি? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? S1 বাই P1 ইকুয়ালস টু S2 বাই P2 ইকুয়ালস টু কে। আসলে এই হেনরির সূত্রটা আমাদের খুব একটা দরকার পড়ে না, বিশেষ করে একাডেমিকের ক্ষেত্রে তো দরকার পড়েই না। তারপর এটা আমরা জেনে রাখলাম যে গ্যাসীয় দ্রব্যের ক্ষেত্রে তোমার চাপের একটা প্রভাব আছে দ্রাব্যতা নির্ণয়, বুঝতে পারছো? সেটাকে বলা হচ্ছে হেনরির সূত্র। কি স্থির তাপমাত্রায় কোনো গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা এর প্রযুক্ত চাপের সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে, চাপ কমলে দ্রাব্যতা কমে। কিন্তু এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন বা তরলের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। তাহলে আজকে পড়া হচ্ছে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল, এরপর আয়নিক গুণফল পড়লেই আমাদের দ্রাব্যতা রিলেটেড সকল কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।